অনেকভাবে সুমাইয়ার ভাইয়াকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই মানাতে পারলাম না। উল্টো হুমকি দিল, তাই রাগে বের হয়ে আসলাম। তন্নি এখনো ভিতরে রয়ে গেছে। একটু পর তন্নি মুখে মুচকি হাসি নিয়ে বের হলো, বলল, চলো বাসায় যাই। আমি বললাম, ভিতর কি কথা বললে? তন্নি বলে, অনেক কিছুই। আমি জিজ্ঞেস করলাম, মানাতে পেরেছ? ও বলে, কাছাকাছি। আমি বললাম, কিভাবে? তন্নি বলতে লাগে, ফ্ল্যাশব্যাক। তোমরা যখন রাগারাগি করে চলে আসছো তখন আমি ওনার সাথে কথা বলি। উনি বলল, যা বলার ওদের তো বলেই দিয়েছি, আপনাকে কি নতুন করে বলতে হবে? আমি বললাম, না, ছেলেটা অনেক ভালো, এখানে আপনার মেয়ে সুখে থাকবে। উনি বলল, যার সাথে বিয়ের কথাবার্তা পাকা সেও অনেক ভালো ছেলে, আর ছেলে চৌধুরী গ্রুপে ইনচার্জের দায়িত্বে আছে। তার সাথে বিয়ে হলে আমি সুপারভাইজার পদে প্রমোশন পাবো। আমি বললাম, ও, তার মানে আপনার বোনকে দিয়ে আপনি নিজের লাভ খুঁজছেন? উনি বলল, তাতে আপনার কি? আমার বোন, আমি যা খুশি তাই করব। আমি বললাম, আচ্ছা, দেনা পাওনা কি করলেন? মানে যৌতুক? এমনটা একটা আভাস পেয়েছি। উনি বলল, ওদের 1 লক্ষ টাকা দিতে হবে, আর জামাইকে একটা আংটি আর একটা স্মার্টফোন দিতে হবে। মেয়েকে সম্পূর্ণ আমাদেরই সাজিয়ে দিতে হবে। আমি বললাম, ও, তার মানে বিয়ের নামে ব্যবসা চলতেছে? উনি বলল, কি যাতা বলছেন? আপনি এখানে নাক গলাতে আসছেন কেন? আমি বললাম, আপনার সব কথা আমার ফোনে রেকর্ড আছে, কিন্তু আমি এগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে চাই না, আপনাকে একটা অফার দিতে চাই। উনি জিজ্ঞেস করলেন, কি অফার? আমি বললাম, আপনি তো সুপারভাইজারের প্রমোশনের জন্য আপনার বোনকে বিয়ে দিচ্ছেন, আমি আপনাকে সুপারভাইজার না, ইনচার্জ বানিয়ে দেব। উনি বলল, 5 বছর ধরে চাকরি করছি, সুপারভাইজারই হতে পারলাম না, আর আপনি আমায় ইনচার্জ বানিয়ে দিবেন? ফাইজলামি করেন না? আমি বললাম, আপনি বিশ্বাস করছেন না তো 10 মিনিট সময় দিন। তারপর ফোনটা বের করে আব্বুকে ফোন দিলাম। বললাম, আব্বু, রহমতপুরের পাশে যে ফ্যাক্টরিটা আছে সেখানে একজনকে অপারেটর থেকে ইনচার্জ বানাতে হবে। আব্বু বলল, তার জন্য তো অভিজ্ঞতার প্রয়োজন মা। আমি বললাম, আমি কিছু জানি না, তুমি 5 মিনিটের মধ্যে শফিক সাহেবকে ইনচার্জ বানিয়ে ম্যানেজারকে দিয়ে শফিক সাহেবকে ফোন দিবা, ওকে? আব্বু বলল, আচ্ছা, আমি দেখতেছি। তারপর 10 মিনিট পর শফিক সাহেবের ফোনটা বেজে উঠল। খুশিতে ওনার চোখ জলজল করছে। আমি ওনাকে বললাম, হয়েছে আপনার কাজ, এবার আপনি কিভাবে এই বিয়েটা ভাঙবেন সেটা আপনার ব্যাপার, আর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। সামনে শুক্রবারে বরযাত্রী আসবে, আপনার কিছুই দিতে হবে না। মনে রাখবেন, যদি পোল্টি মারেন তাহলে খবর আছে। বর্তমান। ইয়াসিন অনেক খুশিতে ওর চোখে পানি চলে আসছে। তন্নিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আমি বললাম, আরে, আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই শুধু ওরেই ধন্যবাদ দিতাছস? আচ্ছা দে, পরে আমার জানি আর দরকার না লাগে। ইয়াসিন বলে, আরে ভাই, রাগ করছিস কেন? তুই তো আমার জানের দোস্ত, তোরে কি এক্সট্রা ধন্যবাদ দিতে হবে নাকি? আমি বললাম, হইছে, আর পাম দিস না, যা এখন অটো নিয়ে আয়, আমরা এখানে দাঁড়াই। ইয়াসিন অটো আনতে গেল। তন্নিকে বললাম, তন্নি, তোমায় অনেক ধন্যবাদ, তুমি না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যেত। তন্নি বলে, ধন্যবাদের কি আছে, ও তো তোমার বন্ধু আর ভাইয়ের মতো, তাই আমারও ভাই, আর ভাইয়ের জন্য এতটুকু করতে পারবো না? হ্যাঁ। অটো আসলো। তন্নি আমার পাশে আমার কাঁধে মাথা রেখে বসেছে। আমার ভালোই লাগছে। আমিও চাই কেউ এভাবে সারা জীবন আমার পাশে থাকুক, কিন্তু তন্নির সাথে আমার কোনোভাবেই যায় না। সে কত বড় লোকের মেয়ে, আর আমি সাধারণ একজন গার্মেন্টস কর্মী। ইয়াসিনের বিয়েটা শেষ হোক, তারপর ওকে বুঝিয়ে বলবো সব। তন্নিকে তার বাসায় পৌঁছে দিয়ে আমরাও বাসায় গেলাম। ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার থেকে অনেকগুলো মিস কল আসছে। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। কল ব্যাক করতে ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, তুমি আমার নাম্বার ব্লক করে রাখছো কেন? আমি কি তোমায় বেশি বিরক্ত করি? কণ্ঠ শুনে আর বুঝতে বাকি রইল না এটা বৃষ্টি। কিন্তু আমি কখন ওর নাম্বার ব্লক করলাম? বুঝছি, এটা তন্নির কাজ, কেননা সে আমার ফোন হাতে নিয়েছিল। আমি ওকে বললাম, সরি বৃষ্টি, হয়তো ভুল করে ব্লক লিস্টে চলে গেছে, আমি ইচ্ছা করে করিনি, সরি। আমি এখনই ব্লক লিস্ট থেকে ছুটিয়ে তোমায় কল দিচ্ছি। তারপর ব্লক লিস্ট থেকে বৃষ্টির নাম্বার খুলে কল দিলাম। ও এখনও কান্না করছে। বললাম, এখনও কান্না করছো কেন? আমি ইচ্ছাকৃতভাবে করিনি তো, প্লিজ কান্না থামাও। বৃষ্টি বলে, এরকম আর কোনোদিনও করবে না, ওকে? জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি বললাম, আচ্ছা বাবা, সরি। ও বলে, কি করো? আমি বললাম, এই তো বিয়ে ঠিক করে এসেছি মাত্র। ও বলে, কি, তুমি বিয়ে করছো? বিয়ে ঠিকঠাকও করে আসছো, আমি জানি না? আমি বললাম, আরে, যেমন ভাবছো তেমন কিছু না, ইয়াসিনের বিয়ে ঠিক করে আসলাম, সামনে শুক্রবারে বিয়ে, তুমিও আইসো। ও বলল, আচ্ছা। আমি বললাম, আচ্ছা একটা কথা বলি। ও বলল, হ্যাঁ বলো।
আমি বললাম, তন্নির সাথে তোমার ঝামেলা কি নিয়ে? বৃষ্টি বলে, ওর কথা কেন বলছো? আমি বললাম, এমনি, একটু বলবা কি নিয়ে ওর সাথে ঝামেলা? বৃষ্টি বলে, ও খুব অহংকারী আর বদমেজাজি, এসব নিয়ে ওর সাথে স্কুলে ঝগড়া হয়েছিল, তারপর ওর সাথে আর কথা বলিনি। ও আচ্ছা, ঘুমাও, বাই, গুড নাইট। এদিকে ইয়াসিন সুমাইয়ার সাথে কথা বলতেছে, হয়তো ভবিষ্যৎ জীবন নিয়ে। ওরে তাড়াতাড়ি ঘুমাতে বলে চলে গেলাম। ইয়াসিনের জন্য একটা বাসার ব্যবস্থা করতে হবে। কাল দেখি কোথাও ভালো বাসা পাই কিনা। এই বস্তিতে তো আর বউ নিয়ে থাকা যাবে না। সকাল সকাল অফিসে চলে গেলাম, সবারই মন ফুরফুরে। পারুল ভাবি বলল ইয়াসিনকে সুমাইয়ার স্বামী হিসেবে তারও পছন্দ, কিন্তু ওনার স্বামীর সামনে বলার সাহস হয়ে ওঠেনি। 2-3 দিন ভালোই চলছিল সব, কিন্তু হঠাৎই সব এলোমেলো হয়ে গেল। সুমাইয়ার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে এসে শফিক ভাইকে হুমকি দিয়ে গেছে। শুধু হুমকি নয়, জানে মারারও হুমকি দিছে। এটা নিয়ে উনি খুবই ভয়ে আছে। তাই আমায় অনুরোধ করে বলতেছে ইয়াসিনের সাথে নাকি বিয়ে দিতে পারবে না। এবার যা করার আমাকেই করতে হবে। ফোনটা বের করে একজনকে ফোন দিলাম, সব খুলে বললাম। 1 ঘন্টা পরে সুমাইয়ার আগের ঠিক হওয়া বর শফিক ভাইয়ের পায়ে পড়ে ক্ষমা চাইল। হ্যাঁ, সব ব্যবস্থা আমিই করেছি, তার জন্য আমার দরকার হয়েছে শুধুমাত্র একটি ফোন কল। তখন আমি নীরবকে ফোন দিয়েছিলাম। আমি জানতাম এই সিচুয়েশনে একমাত্র সেই হেল্প করতে পারবে, এজন্যই 2-1টা রাজনীতিবিদ বন্ধু দরকার পড়ে। শফিক ভাইয়ের পা ধরে বলল, ভাইজান আমায় মাফ করে দেন, আমি আপনার বোনকে বিয়ে করা তো দূরের কথা, আমি বেঁচে থাকলে কোনোদিনও আপনার বোনের ছায়াতেও পাড়া দিব না। শফিক ভাই জিজ্ঞেস করলো, কিন্তু তোমার এই অবস্থা কে করলো? সে বলল, জানি না। নীরব ভাইয়ের লোকজন এসে আমায় কোনো কিছু না বলে মাইর শুরু করেছে। শেষে বলে দিছে আমি যেন আপনার কাছে ক্ষমা চাই। শফিক ভাই বলল, কিন্তু আমি তো নীরব ভাইকে কিছু বলিনি। ছেলেটা বলল, জানি না ভাই, কেউ হয়তো বলেছে ওনাকে। যাই হোক ভাই, আপনি আমাকে মাফ করে দেন, না হলে আমাকে জানে মেরে ফেলবে। শফিক ভাই বলল, আচ্ছা, মাফ করে দিলাম। সে চলে গেল। তারপর আমার কাছে এসে বলল, ভাই আমাকেও তুমি মাফ করে দাও, তোমার বন্ধু এত বড় নেতা, আগে জানলে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। আমি বললাম, মাফ করতে পারি এক শর্তে। ছেলেটা বলে, বলো কি শর্ত? আমি বললাম, সামনের শুক্রবারে যেন কোনো ঝামেলা ছাড়াই সব কাজ শেষ হয়। ছেলেটা বলে, হ্যাঁ, কোনো ঝামেলা হবে না ভাই। অফিস থেকে 3 দিনে ছুটি নেওয়া হয়েছে আমার আর ইয়াসিনের। বস বলেছিল বিয়ে ওর, আপনি কেন ছুটি নেবেন? তা শুনে দুজনে অনেক হাসাহাসি করছিলাম। অবশ্য ছুটি দিতে আপত্তি করেনি, কারণ ম্যানেজার সাহেব বলেছিল আমি যখনই চাই তখনই যেন ছুটি দেয়। ইয়াসিনকে নিয়ে বাসা থেকে বের হলাম। একটা বাসা দেখে ভালোই লাগলো। মাসে 3,000 টাকা ভাড়া ঠিক করে আসলাম। নতুন বউ নিয়ে উঠবে এখানে, তাই একটা খাট, আলনা আর রান্নার জন্য গ্যাসের চুলা সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে দিয়েছি। যদিও ইয়াসিন আমায় না করেছিল, তবুও আমি তো বুঝছি ওদের অসুবিধা হবে, তাই। বৃষ্টি আমার বাসায় আসলো, তাকে বিয়ের দাওয়াত দিলাম। সেও অনেক হাসি খুশি ছিল। বিপত্তিটা বাঁধলো যখন তন্নি আসলো। তন্নি রুমে ঢুকতে গিয়ে বৃষ্টিকে দেখে মনে মনে বলে, ও এখানে কি করছে? ও এখানে থাকলে আমি থাকবো না, চলে যেতে লাগলো এই বলে। বৃষ্টিও উঠে যেতে লাগলো। আমি বৃষ্টিকে বলেছিলাম আমি না আসা পর্যন্ত এখান থেকে যেন না নড়ে। যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের বন্ধুত্ব শেষ। বৃষ্টি না চাইতো, তাই বসে রইল। আমি দৌড়ে গিয়ে তন্নির হাত ধরলাম, বললাম, কি হলো, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? তন্নি বলে, ওই মেয়েটা এখানে কি করে? আমি না তোমায় মানা করেছি ও যাতে তোমার আগে পিছে না থাকে। আমি বললাম, আরে সে তো আমার বন্ধু। তন্নি বলে, থাকো তোমার বন্ধু নিয়ে, আমার দরকার নাই। আমি বললাম, আরে আরে দাঁড়াও। হাত ধরে হালকা টান দিতে আমার জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, ওর সাথে আগে যা হয়েছে তা নিয়ে আমি রাগ করিনি, তখন আমারই ভুল ছিল। আমি বললাম, তাহলে এখন তাকে দেখে চলে যাচ্ছ কেন? তন্নি বলে, যেদিন ও তোমায় প্রপোজ করেছিল সেদিন থেকে আমি ওকে দেখতে পারি না। দুনিয়াতে এত মানুষ থাকতে তোমায় কেন প্রপোজ করতে হবে? আমি বললাম, আমাকে হয়তো তার ভালো লাগতো তাই। তন্নি বলে, হ্যাঁ আমিও জানতাম তুমি ওর পক্ষে গান গাইবে। ছাড়ো আমাকে, তুমি যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। আমি বললাম, আরে আরে এত রাগ করছো কেন? সে আমায় পছন্দ করতো, কিন্তু আমি তো না। আর এখন সে আমার শুধু ভালো বন্ধু। তন্নি বলে, যাই থাকুক, আমি তোমার পাশে ওর ছায়াও সহ্য করতে পারবো না। আমি বললাম, কেন? তন্নি বলে, কারণ আমি তোমাকে যে বড্ড ভালোবাসি। এই মুহূর্তে ঠিক কী বলবো আমি জানি না, তবে আমি চাই ইয়াসিনের বিয়েতে সবাই মিলে আনন্দ করতে, আর ইয়াসিনকে তার পরিবারের অভাব বুঝতে না দিতে। তন্নিকে বললাম, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তন্নি বলে, করি তো। আমি বললাম, তাহলে আমি বলছি বৃষ্টি আমার বন্ধু, তাহলে তুমি মানছো না কেন? তন্নি বলে, জানি না, আমি ওকে তোমার পাশে দেখতে পারি না। আমি বললাম,
তাহলে তুমি চলে যাও, আমি গিয়ে বৃষ্টিকে আই লাভ ইউ বলে দিই। বেচারি অনেক কষ্ট পাইছিল তখন রিজেক্ট করেছিলাম বলে। সে আমায় অনেক বিশ্বাস করে আর আমায় অনেক ভালোবাসে। শুরু হয়ে গেল কিলঘুষির জ্বর। বুকে একটার পর একটা কিলঘুষি পড়তেই আছে আর বজ্রপাতের মতো মুখ দিয়ে আওয়াজ আসতেছে। কুত্তা, বিলাই, ইঁদুর, মহিষ, আরেকবার যদি বৃষ্টির কথা মুখেও আনস তাহলে মেরে ফেলবো। আমি বললাম, তাহলে গিয়ে বৃষ্টির সাথে বন্ধুত্ব করো। তন্নি বলে, না, আমি ওর সাথে কথা বলবো না। আমি বললাম, তুমি যদি এখন চলে যাও তাহলে সে ভাববে তুমি আমাকে ভালোবাসো না, তাই আমার কথা শোনোনি। তখন সে আবার আমাকে প্রপোজ করবে, তখন কিন্তু আমি আর রিজেক্ট করতে পারবো না। তন্নি বলে, আচ্ছা আচ্ছা, কথা বলবো। কিছুক্ষণ চুপটি করে জড়িয়ে ধরে রাখলো আমায়। আমি ছাড়াতে চেষ্টা করেছিলাম, সে ছাড়েনি। আমার যে খারাপ লাগছে তা কিন্তু নয়। সে যদি সারা জীবন আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখে তবুও আমার বিরক্তি লাগবে না, কারণ আমিও যে তাকে ভালোবাসি। আর আমি তার থেকে দূরে থাকতে চাই কারণ সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমি জানি সে সুস্থ হওয়ার পরে আবার সব কিছু ভুলে যাবে। রুমে এসে বৃষ্টিকে সরি বলে কথা বলতে শুরু করলাম। বৃষ্টি অবাক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। চোখের ভাষায় হয়তো এটাই বলতে চাচ্ছে, কিভাবে পারলাম এই অহংকারী মেয়েটার রাগ ভাঙাতে। বৃষ্টি, তন্নি, আমি, ইয়াসিন সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে গেলাম। সবার জন্য শপিং করা হয়েছে। শেষে বিলটা তন্নি দিয়ে বলল, ইয়াসিন ভাইয়ের বিয়েতে এটা আমার উপহার। বিষয়টা আমার একদমই ভালো লাগলো না, তাই তন্নি আর বৃষ্টিকে দুটো শাড়ি গিফট করলাম আমি। একই কালারের শাড়ি। শাড়ি পেয়ে দুজনেই মহা খুশি। তন্নির খুশিটা আমার একটু বেশি অবাক করছে, কেননা এত কম দামি শাড়ি নিয়ে এত খুশি কিভাবে থাকা যায়। হয়তো এটাই ভালোবাসা। মেয়েটাকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে, জানি ওকে ভালোবাসতে গেলে নিজেই কষ্ট পাবো, তাই সাহস হয় না। যে যার যার মতো বাসায় চলে গেলাম। ইদানিং চৌধুরী সাহেব মেয়ের ভীষণ রকম পরিবর্তন লক্ষ্য করছেন। মেয়েকে জিজ্ঞেস করলে কিছুই বলছে না, তাই কাল থেকে সব জানার জন্য একটা কিছু করবেন তা মনে মনে ভেবে রেখেছেন। তন্নিকে আর কে পায়, সে এখন ভালোবাসায় মগ্ন। হাসানের ভালোবাসার সাগরে সে ডুবে মরছে। সে হাসানের ভালোবাসায় বিভোর হয়ে গেছে। হাসান মনে মনে ভাবতে লাগলো, বিয়েটা শেষ হলে তন্নিকে সব বুঝিয়ে বলবো। বৃষ্টি সবসময় চায় হাসান যেখানেই থাকুক ভালো থাকুক। বিয়ের দিন সকালেই তন্নি, বৃষ্টি সহ প্রতিবেশী ভাড়াটিয়া সবাইকে নিয়ে একরকম পার্টি চলছে। পুরো বাসায় যেন উৎসবের আমেজ বিরাজ করছে। ডিজে গানের তালে তাল মিলিয়ে সে কি নাচ! সবই আমার প্ল্যান ছিল, কারণ আমি ইয়াসিনকে বলেছিলাম তোর বাবা মায়ের অভাব কোনোদিনও টের পেতে দিব না। ইয়াসিন আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, দোস্ত, তুই আমার জন্য কত কিছুই করছিস, আমি এই ঋণ কিভাবে শোধ করব? আমি বললাম, কি তোর কাছে এসব ঋণ মনে হচ্ছে? আমার যদি সামর্থ্য থাকতো তাহলে পুরো শহর দাওয়াত দিতাম তোর বিয়েতে। তোর জন্য যাই করি কম মনে হয়, তুই তো আমার খারাপ সময়ের পাশে ছিলি। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বৃষ্টি আর তন্নি তাদের চোখেও পানি, বন্ধুর প্রতি ভালোবাসা দেখে। তন্নি মনে মনে ভাবছে, যেই মানুষটা বন্ধুকে এতটা ভালোবাসে সেই মানুষটাকে নিজের করে নিতে পারলে পৃথিবীর সব ভালোবাসা পেয়ে যাব। হাসান, আপনাকে যে কোনো মূল্যে আমার চাই চাই। ইয়াসিনকে বর্ষা দিয়ে আমি নিজেও বরের মতো সাজ নিলাম। বৃষ্টিকে দেখে যেন আমি পুরোই অবাক। শাড়িতে যেন অসম্ভব সুন্দর লাগছিল। ইস, প্রপোজ করার দিন যদি এভাবে শাড়ি পরে আসতো তাহলে আমি ক্রাশকে অ্যাকসেপ্ট করে নিতাম। পিছন থেকে তন্নি আমার কানে হালকা মলে দিল। তাকিয়ে তো আমি আরো অবাক। ইস, সেও দেখি শাড়ি পরেছে। মনে হয় আমার সামনে দুটো পরি দাঁড়িয়ে আছে। একবার বৃষ্টির দিকে তাকাই তো আরেকবার তন্নির দিকে তাকাই। আচ্ছা, ওরা কি প্ল্যান করে এসেছে নাকি? তন্নি রাগে কটমট করছে। গাড়িতে উঠলাম। একটা মিনি মাইক্রোবাস ভাড়া করেছি। ইয়াসিনের পাশে আমি বসেছি। তন্নি তাড়াহুড়ো করে এসে আমার পাশে বসেছে। যদি বৃষ্টি এসে পড়ে তাই হয়তো তাড়াহুড়ো করে আমার পাশে বসেছে। বৃষ্টি পিছনের সিটে বসেছে। বাবা, জামাই সাহেব মুখে রুমাল দিয়ে আছে কেন? ইয়াসিন বলে, দোস্ত, আমার লজ্জা লাগতেছে। আমি বললাম, এত লজ্জা পেলে বাসর করবে কিভাবে? ও বলল, জানি না। আমি বললাম, এক কাজ করিস, বাসরটা আমাকেই করতে দিস। ও বলে, সস শালা, দূরে গিয়ে মর। তন্নি আমার হাতে জোরে চিমটি মারলো। ইস, ব্যথায় কুকড়ে উঠলাম। তন্নি রাগি চোখে তাকিয়ে বলল, বাসর করার এত ইচ্ছে? এমন ভুল কি বললাম? আমি তো মজা করেই বলছি। কোনে বাড়িতে এসে পৌঁছালাম। এখানেও উৎসবের আমেজ। আশেপাশে অনেক মেয়েরা উপস্থিত আছে এখানে। একটা মেয়ে বলল, বাহ, দুলাভাই তো বেশ শর্মিলা। এত শরম থাকলে চলবে না দুলাভাই। আমি বললাম, দুলাভাই শর্মিলা তো কি হয়েছে বিয়ান সাহেব, আমি তো আছি। আবারও চিমটি কাটলো। তন্নির পছন্দ হচ্ছে না এসব। তন্নিকে বললাম, কি হলো, একটু মজাও করতে দিবে না নাকি? তন্নি বলে, মজা করা বুঝাচ্ছি। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে ওর।
বিআই সাহেব আগে ভাবিকে সামলান, পরে মজা করতে আইসেন বলেই সামনের মেয়েগুলো হাসতে লাগলো। কি মেয়ে রে বাবা, একটু মজাও করতে দিবে না। বিয়ের সব কাজ শেষ করে এখন বিদায় নেওয়ার পালা। স্বভাবতই বাকি বিয়েতে যেমন হয় তেমনই কান্নাকাটি হলো, কিন্তু সুমাইয়া কান্না করলো, মুখে তৃপ্তির হাসি আছে। গাড়িতে উঠলাম, সবাই নিজের জায়গা বসে গেছে। আমি একদম পেছনে ছিটে গিয়ে বসলাম। তন্নিও আমার পাশেই বসলো। অন্ধকার এই জায়গাটা। তন্নি কানে কানে বলল, ওরা তো বিয়ে করে ফেললো, আমরা কবে করছি? এই কথাটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তন্নি বলে, কি হলো, তোমার না বাসর করার খুব ইচ্ছে? আমি বললাম, সময় হোক পরে, এখন একটু দূরে সরে বসো তো। তন্নি আরও কাছে একদম আমায় চেপে ধরে বলল, কেন, কাছে আসলে সমস্যা কি? আমি বললাম, গাড়িতে আরও লোকজন আছে, ওরা দেখলে কি বলবে? কোনো কথা নেই। ও আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একদম কর্নারে বসেছি, ও আমায় এমনভাবে চেপে ধরেছে, নড়তেও পারছি না। এখন যদি নিজেকে ছাড়ানোর দস্তাদস্তি করি তাহলে একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। 5 মিনিট পর ঠোঁট ছাড়লো। উফ, অসহ্য। ও বলে, কি হলো, ভালো লাগেনি? দাঁড়াও, আরেকবার দিচ্ছি। এবার আমি ওর মুখ ধরে ফেললাম, বললাম, দেখো, আমার এসব ভালো লাগে না একদম। সে আর কথা বলল না, চুপচাপ বসে আছে, হয়তো রাগ করেছে। বাসায় এসে গাড়ি থেকে নেমে সোজা একটা রিক্সা নিয়ে ওর বাসার দিকে চলে গেছে। ওর এমন আজব বিহেভ দেখে বৃষ্টি বলল, গাড়িতে ওঠার আগেও দেখলাম হাসি খুশি, এখন আবার ওর কি হলো? আমি বললাম, কিছু না, বাদ দাও। মনে মনে বললাম, যাক, রাগ করে চলে গেছে, আর যদি না আসে তাহলেই ভালো। বাকি সব কাজ শেষ করে বৃষ্টিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসলাম। কেন জানি মনে হচ্ছে তন্নিকে ফোন দিয়ে জিজ্ঞেস করি বাসায় পৌঁছলো কিনা। না থাক, ফোন না দিলেই বুঝতে পারবে যে আমি তাকে চাই না। ওদিকে তন্নি আমার ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। সকালে উঠেও কোনো ফোন না পেয়ে অবাক হলো। খুব রাগ হচ্ছে আমার ওপর। একটা ফোন দিলে কি এমন হয়ে যেত? সকাল হতেই আমার বাসায় চলে আসলো। দরজা একের পর এক টোকা দিয়ে যাচ্ছে। দেখ শালার, আজকে অফিস যাই নাই, ভাবলাম একটু শান্তিতে ঘুমাবো, কে এসে গেল বিরক্ত করতে। ঘুম ঘুম চোখে দরজা খুলতে একের পর এক কিলঘুষির বৃষ্টি ছুটতে লাগলো আমার বুকে। হ্যাঁ, এটা তো নিয়ে দিচ্ছে। যাক শালা, আবার এসে গেল। এই মেয়ে তো নাসুরবান্দা, এর থেকে কিভাবে বাঁচবো আল্লাহ ভালো জানে। ও বলতে লাগলো, রাগ করে চলে গিয়েছি, একটা ফোন দিয়ে খোঁজ তো নিতে পারতা, বাসায় পৌঁছেছি কি না তাও তো জানতে পারতা। আমি চুপ করে রইলাম। প্রচুর ঘুম পাচ্ছে, তাই আবার শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আমি ঘুমিয়ে পড়লে যদি রাগ করে আবার চলে যায় তাহলে বাঁচা যাবে। তন্নি রাগে গজগজ করতেছে, বলতেছে আমায় দেখেও আবার ঘুমিয়ে পড়া। আবার মনে মনে ভাবলো, কাজকর্মের টেনশনে থাকে, ঠিকমতো ঘুমাতে পারে না, তাই ঘুমুক। হাঁড়ি পাতিল চেক করে দেখলো খাবার কিছুই নেই, তাই সে রান্নার কাজে লেগে পড়লো। তন্নি আগে রান্না করতে পারতো না, এখন কয়েকদিন ধরে আম্মুর কাজে হেল্প করে রান্না শেখার চেষ্টা করতেছে, কারণ সে চায় আমাকে রান্না করে খাওয়াতে। ঘরে চাল ডাল আছে, তাই সে খিচুড়ি রান্না করলো। উফ, অনেক গরম লাগছে, তাই খাটে ফ্যানের নিচে গিয়ে বসলো। আমি ঘুমাচ্ছি। তন্নি মনে মনে বলল, ইস, এই ছেলেটা এত কিউট কেন? কোথায় যেন শুনেছিলাম ঘুমের মধ্যে যে সৌন্দর্য ফুটে ওঠে সেটাই নাকি মানুষের আসল সৌন্দর্য। ওর পাশে বসে ওর চুলগুলো হালকা করে টেনে দিতে লাগলাম। এক অজানা অনুভূতি আমাকে ডাকছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর কপালে কিস দিলাম। সে নিশ্চয়ই ঘুমাচ্ছে। আমি আরও সাহস পেয়ে ওর ঠোঁটে কিস করে দিলাম। না, তাও নড়াচড়া করছে না। এবার ওর ঠোঁটে হালকা কামড় দিলাম। এবার ওর শ্বাস একটু ঘন হয়ে আসছে। এদিকে আমি চোখ মেলে তাকালাম। তন্নি লজ্জা পেয়ে উঠে চলে যেতে চাইলো। আমি বললাম, আমার লজ্জা ভাঙিয়ে নিজে চলে যেতে চাইছো? তা তো হবে না। তন্নির পাগলামোগুলো আমাকে পাগল করে দিচ্ছে, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমিও ওর মাথা চেপে ধরে কিস করতে শুরু করে দিলাম। প্রথমে সে লজ্জা পেলেও ভালোই রেসপন্স দিচ্ছে এখন। দুজনেই উত্তেজিত হয়ে গেছি। একটা সময় মনে পড়লো, এটা কি ঠিক হচ্ছে? তন্নিকে দূরে সরিয়ে দিয়ে উঠে বসলাম। কি করছো এসব? একা একটা ছেলের বাসায় আসতে লজ্জা লাগে না? তন্নি বলে, লজ্জা লাগবে কেন? আর তুমি তো আমার মনের মানুষ, ভবিষ্যৎ স্বামী। আমি জোরে ধমক দিয়ে বললাম, দেখো, এসব ঠিক না। ও তো দেখি কান্না করে দিছে। ও কান্না করতে থাকুক, আমি চলে যাই। ভেবেছিলাম রাগ করে চলে যাবে। উমা, না, গোসল করে এসেও দেখি কান্না করতেছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। প্রিয় মানুষটার এভাবে কান্না করা কারো সহ্য হয় না। ওর পাশে গিয়ে বসলাম, বললাম, দেখো, তুমি যা করছো তা একদমই ঠিক না। তুমি বড়লোকের মেয়ে, এসব তোমার আবেগ। তুমি 2 দিন পরে সব ভুলে যাবে। আমি তোমায় ভালোবাসি, তোমায় কখনো বলতে পারবো না। সে না হয় মানলাম, কিন্তু তোমার বাবা মা কখনো এটা মেনে নিবে না। তন্নি বলে, না মানুক, তোমায় নিয়ে দূরে কোথাও চলে যাব।
আমি বললাম, দেখো তোমার বাবা মা তোমায় অনেক ভালোবাসে, আমিও তাদের অনেক সম্মান করি, আমি পারবো না কখনো তাদের মনে কষ্ট দিতে। তন্নি বলে, আমি জানি না, আমি তোমায় ছাড়া বাঁচবো না, এটাই আমার শেষ কথা। আমি বললাম, পাগলামো করিও না। তন্নি বলে, তোমার কাছে এসব পাগলামো মনে হচ্ছে? আমি তোমায় ভালোবাসি, আর কতবার বললে তুমি সেটা বুঝবে? আমি সব ছেড়ে তোমার পেছনে পড়ে আছি, সেটা তুমি বোঝো না? আমি বললাম, আমিও জানি তুমি আমায় কতটা ভালোবাসো, কিন্তু এটা তোমার আবেগ, এই আবেগ কতদিন থাকবে? তন্নি বলে, সারা জীবন থাকবে। আমি বললাম, তাহলে তুমি আমার জন্য 5 বছর অপেক্ষা করতে পারবে? তন্নি বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু... আমি বললাম, কিন্তু কি? তন্নি বলে, কিন্তু তুমি আমায় দূরে সরাতে পারবে না। আমি তোমার পাশে থেকেই 5 বছর কেন 10 বছর অপেক্ষা করব। আমি বললাম, আচ্ছা রাখবো আমার পাশে, এবার একটু হাসো। ও কান্না ভেজা চোখে মুখে বিজয়ের হাসি নিয়ে আমায় জড়িয়ে ধরল। আমি বললাম, আচ্ছা ছাড়ো, ক্ষুধা লাগছে, তুমি বসো, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি। তন্নি বলে, বাইরে কেন? আমি তোমার জন্য নিজ হাতে খিচুড়ি রান্না করেছি। আমি বললাম, ও তাই নাকি, তুমি রান্না করতে পারো? ও বলে, শিখেছি আপনার জন্য। আমি বললাম, আমার জন্য? ও বলে, বিয়ের পর আপনাকে রান্না করে দিবে কে তাহলে? আমি বললাম, রান্নার জন্য না হয় আরেকটা বিয়ে করে নিব। ও বলে, একদম মেরে ফেলবো। তারপর একটা প্লেটে খিচুড়ি নিল, প্রথমে আমার মুখে তুলে দিল। বাইরে ভাই, এটা কি খিচুড়ি ছিল নাকি কে জানে, মনে হয় লবণের প্যাকেটটাই ঢেলে দিছে। ওকে বুঝতে দিলাম না যে রান্নাটা ভালো হয়নি, তাহলে ও মন খারাপ করবে। ও বলল, কেমন হয়েছে? আমি বললাম, খুব ভালো, অনেক মজা। এবার সে নিজে একটু মুখে দিয়ে বলল, লবণে তিতা হয়ে গেছে, তাও বলো ভালো। আমি বললাম, তুমি কষ্ট করে রাঁধছো, খারাপ কি করে বলি বলো? ও বলে, এত ভালোবাসো আমায়, এখন তো বলতেছো আমি রাঁধছি, খারাপ হলে কি করে বলি? বিয়ের পরে যদি খারাপ রান্না করি তাহলে কি আমায় মারবা? আমি বললাম, তোমাকে কি আমি মারতে পারি বলো? ও বলে, কেন, কখনো মারবা না আমায়? আমি বললাম, হ্যাঁ মারবো তো, যদি কথা না শোনো। ও বলে, কথা না শুনলে বুঝাইবা আমায়। আমি বললাম, সে তো বুঝাবোই, প্রথমে সুন্দর করে বুঝাবো, তাও না বুঝলে আদর করে বুঝাবো, তাও না বুঝলে ধমক দিয়ে বুঝাবো, তাও না বুঝলে মার তো আছেই। ও বলে, তুমি আমায় মারতে পারবা? আমি বললাম, কেন পারবো না? ও বলল, যাও, তুমি আমায় ভালোবাসো না, ভালোবাসলে মায়ের কথা বলতা না। আমি বললাম, হ্যাঁ, মায়ের ভয় পাইলে আমার থেকে দূরে থাকো। ও বলে, সেটা কখনোই হবে না, যাই হয়ে যাক না কেন আমি তোমার পিছু ছাড়বো না, কপালে যাই থাকুক তোমার সাথেই থাকবো। আমি বললাম, আচ্ছা এত ভালোবাসো আমায়? ও বলল, হ্যাঁ, এতগুলা ভালোবাসি। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম। ও বলল, এই চলো বিকেলটা আমরা পুরো শহর ঘুরি। আমি বললাম, না আজ না। ও অভিমান করে বলল, না আজই। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। ও চিল্লিয়ে বলে, ইয়ে, আমার লক্ষ্মী জামাই আমার সব কথা শোনে। তখনই ইয়াসিনের গলার আওয়াজ ভেসে আসলো, জামাই হয়নি এখনো? এজন্যই তো বলি সারাদিনও আমার খোঁজ নেয়নি কেন? আমি বললাম, আরে না, একটু আগেই ঘুম থেকে উঠছি। ইয়াসিন বলে, সে তো বুঝতেই পারছি, চল আমার বাসায় চল, সুমাইয়া রান্না করে তোর অপেক্ষায় বসে আছে। আমি বললাম, আচ্ছা। ইয়াসিন তন্নিকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনিও আসেন। তারপর ইয়াসিনের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।